আমি পার্থ রায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। দেখেন, ব্রাজিল নামটা ঠিক যখন শুনলেন তখন মাথায় কি আসলো? হলুদ জার্সি, ফুটবল, দেন পেলে, নেইমার, রোনালদিনো, এদের নাম। তবে ব্রাজিলে কিন্তু ফুটবলের থেকেও বেশি জনপ্রিয় হতে পারে ক্রিকেট। ভুল বলছি, আপনাদের মনে হতে পারে, কিন্তু বর্তমান যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু এই ধরনের কিছু কথাবার্তা বলে। কেন বলছি? স্পোর্টস বিজনেস গত মাসে অর্থাৎ জুনে একটা রিপোর্ট পাবলিশ করেছে। সেখানে তারা বলেছে ব্রাজিলে 88,672 জন ক্রিকেটার আছেন। সংখ্যাটা ভুল শুনছেন না, সংখ্যাটা ঠিক 88,672 জন। তারা কি করছেন? রেজিস্টার্ড ক্রিকেটার, অর্থাৎ তারা ক্রিকেট খেলেন, ক্রিকেটের সঙ্গে তারা আছেন। তো এইভাবে যদি আসলে বাড়তে থাকে তাহলে অবশ্যই কখনো না কখনো ফুটবলকে ছাড়িয়ে ক্রিকেট জনপ্রিয় হতে পারে। তবে যেটাই হোক না কেন, ব্রাজিলকে কিন্তু আমরা আসলে ফুটবলের দেশ নামেই চিনি, ফুটবলের মাধ্যমেই চিনি। যাই হোক, আমি একটু ব্রাজিলের ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। যেটা হচ্ছে, ব্রাজিলের ক্রিকেট আসলে সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিভাবে এগোচ্ছে আমি আপনাকে বলি। 1990 সালে এক ইংলিশ ক্রিকেটার ছিলেন ম্যাট ফেদারস্টোন। উনি ব্রাজিলে যান এবং তার একক প্রচেষ্টায় আসলে ব্রাজিলে আস্তে আস্তে ক্রিকেটের সূচনা হয়। তিনি ক্রিকেটকে ব্রাজিলিয়ানদেরকে মাধ্যমে পরিচয় করানো শুরু করেন, ব্রাজিলে ক্রিকেটের উত্থান ঘটানো শুরু করেন, এবং আস্তে আস্তে যেটা হচ্ছে যে ব্রাজিল আসলে ব্রাজিলের মানুষজন ক্রিকেট শিখছে, ক্রিকেট সম্পর্কে জানছে। যদিও আসলে এখনো খুবই ছোট পরিসরে বলাটাও ভুল, কারণ তাদের আসলে যে ক্রিকেট যে বিজনেস, সেই বিজনেসটার পরিমাণ এখন প্রায় $1 মিলিয়ন, অর্থাৎ ছোটখাটো কিন্তু বলা যাচ্ছে না তাতে। ম্যাট ফেদারস্টোন ব্রাজিলে এসেছিলেন মূলত একজন সমাজকর্মী হিসেবে, অর্থাৎ ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি করার জন্য আসলে তিনি ইংল্যান্ড থেকে ব্রাজিলে এসেছিলেন। এরপরে যাই হোক, সে যেহেতু ক্রিকেটার ছিলেন, ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টের হয়ে খেলেছেন, তো স্বাভাবিকভাবে পেশাদার ক্রিকেটার, তো রক্তে ক্রিকেট ছিল। তো তিনি চিন্তা করছিলেন আসলে কিভাবে ক্রিকেটকে ব্রাজিলে ছড়িয়ে দেওয়া যায়। তো আস্তে আস্তে তিনি একটা অরফানেজ হাউসে চাকরি করতেন। সেই অরফানেজ হাউসে ছেলে মেয়েদেরকে ক্রিকেট শেখানো শুরু করলেন। তারপরে আস্তে আস্তে ক্রিকেটার ভেবেই আসলে আস্তে আস্তে জনপ্রিয় চেপ্ত। এরপরে যেটা হয়েছিল যে নোম্যান ব্যালডুইন নামে একজন ছিলেন, যিনি কানাডায় থাকতেন, মানে কানাডিয়ান। তো তার সঙ্গে আসলে কেন্ট ফেদারস্টোনের একটা যোগাযোগ ছিল। উনি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। উনি ব্রাজিলে ফেরেন। ব্রাজিলে এসে তারা আসলে ক্রিকেট বোর্ড একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তো 2001 সালে গিয়ে শেষ পর্যন্ত তারা আসলে ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠা করতে পারে, এবং 2006 সালে ওইটা ব্রাজিলের ক্রিকেট বোর্ডটা আইসিসির সদস্যপদ পায়। তো এইভাবে আসলে আস্তে আস্তে ক্রিকেটকে তারা জনপ্রিয় করার চেষ্টা করছিলেন। তো একটা পরিসংখ্যান আপনাদেরকে বলি, 2010 সালে ব্রাজিলের ক্রিকেটার সংখ্যা ছিল মাত্র 250 জন, এবং সেটা 15 বছর পরে এসে 88,000-এ দাঁড়িয়েছে। এবং তার চেয়ে মজার বিষয় হচ্ছে, 88,000 যে ক্রিকেটার আছেন তার 50% হচ্ছে নারী ক্রিকেটার। এটা একটু করে যে নারী ক্রিকেটার সংখ্যা এত বেশি বা কম বেশি হওয়াতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ব্রাজিলের ছেলেদের ক্রিকেটের থেকে নারী ক্রিকেট একটু আস্তে আস্তে আগাচ্ছে। এবং যার প্রমাণ হচ্ছে ওই দেশে, ব্রাজিলে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারই নারী, অর্থাৎ ছেলেদের জন্য আসলে কোনো কেন্দ্রীয় চুক্তি নেই। 16 জন আছেন, 16 জনই হচ্ছে নারী ক্রিকেটার। তারা এখন আফ্রিকাতে একটা ট্যুর করছেন, সেখানে তারা খেলছেন। তো এভাবে আসলে ব্রাজিলের ক্রিকেটটা ছড়িয়ে যাচ্ছে। আরেকটু ডিপলি বলি ব্রাজিলের ক্রিকেটে কিভাবে ছড়াচ্ছে। ব্রাজিলে প্রায় 190 জনের মতো কোচ আছে, পুরো ব্রাজিলে ক্রিকেট কোচ। তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, ব্রাজিল জুড়ে কাজ করছেন, এবং তাদের একটা হাই পারফরমেন্স ইউনিটও আছে, যেখানে আসলে ক্রিকেটারদের ভুল ত্রুটি সংশোধনের কাজ করা হয়, নতুন ক্রিকেটারকে তুলে আনার কাজ করা হয়। এবং যে 190 জন কোচ আছেন, এই 190 জন কোচের মধ্যে 42 জন এবার হচ্ছে নারী। আরেকটু বলি, ওই ব্রাজিলে প্রায় 300 জনের মতো আছেন যারা কিনা আম্পায়ার এবং স্কোরার হিসেবে কাজ করেন। মজার বিষয় হচ্ছে এখানেও প্রায় 50% হচ্ছেন নারী। তো ব্রাজিলের ক্রিকেট আসলে যেভাবে এগোচ্ছে, নারীদের ক্ষেত্রে যেভাবে এগোচ্ছে, ব্রাজিলে নারীদের ক্রিকেটে ব্রাজিল আসলে পরাশক্তি হয়ে উঠতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এবং আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যদি ক্রিকেট ইতিহাস একটু পিছন থেকে দেখা শুরু করি,
1800 শতকের দিকে, তখন দেখবো যে ব্রাজিলে আসলে অনেক তখনকার সময় আসলে ক্রিকেট ম্যাচ হতো। আমি যদি ভুল না করে থাকি 1872 সালে ব্রাজিলে প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল, মানে রেকর্ড, অর্থাৎ আমরা যদি রেকর্ড ঘাটা শুরু করি তাহলে 1872 সালে আমরা দেখতে পারবো প্রথম ব্রাজিলে ক্রিকেট ম্যাচ হয়েছে। মজার বিষয় কি জানেন, 1872 সালের পরে অর্থাৎ আরো 24 বছর পর অর্থাৎ 1896 সালে এসে ব্রাজিলের প্রথম ফুটবল ম্যাচ হয়েছে। তাহলে বুঝেন যে আসলে ক্রিকেটটা ব্রাজিলে কত আগে থেকে ছিল। সেই ব্রাজিলে আসলে ক্রিকেটের এখন পুনর্জাগরণ করছে। আমরা একটু আগে মানে একটা ভিডিও আগে আসলে আমরা ইতালির কথা বলেছি, সেখানেও কিন্তু আমরা বলেছি যে ইতালিতে 1800 বা 1600 শতকের দিকে ক্রিকেটের একটা চল ছিল। এই চলটা আসলে পুরো বিশ্বেই আসলে ছিল, কিন্তু আসলে কোথাও কোথাও ক্রিকেট হারিয়ে গেছে, কোথাও কোথাও ক্রিকেট হারায়নি। তবে ক্রিকেট যেখানে হারিয়েছে সেখানে আবার মানে পুনর্জাগরণ শুরু হয়েছে ক্রিকেটের। এইভাবেই আসলে ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে 2027 সালে প্যান আমেরিকান গেমস, অর্থাৎ আমাদের এশিয়াতে যেমন এশিয়ান গেমস হয় বা বিশ্বজুড়ে যেমন অলিম্পিক হয়, ঠিক ল্যাটিন আমেরিকা হয় হচ্ছে প্যান আমেরিকান গেমস। সেই চিলির রাজধানী লিমাতে এই টুর্নামেন্টটা হবে, এবং এই টুর্নামেন্টে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে ক্রিকেটকে আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে কিসের ভিত্তিতে জানেন? জনপ্রিয়তার ভিত্তিতে। বাস্কেটবলের থেকে ক্রিকেটের জনপ্রিয়তা খানিকটা বাড়ায় তারা ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছে, এবং সেখানে 4টা দল অংশ নেবে, কানাডা, জামাইকা, গায়ানা এবং ব্রাজিল। এইরকম যে ইনফরমেশন গুলো, অর্থাৎ এই যে কথাগুলো, এই কথাগুলো শুনলে আসলে মনে হয় যে ব্রাজিলে ক্রিকেটের উত্থান করছে এবং ক্রিকেটটা আসলে সব জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। অবশ্য ছড়িয়ে যাচ্ছে এটা একটা আরেকটু ডিটেলস বলি। আজকে জুলাইয়ের 17 তারিখ। তো এই যে জুলাই 17 তারিখ থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত বড় মানে আইসিসি টেস্ট খেলুড়ে দেশগুলো বা আইসিসি যে টপ লেভেলের দেশগুলো আছে, এদের খুব বেশি কিন্তু একটা সিরিজ নেই। সিরিজ আছে কাদের জানেন? বাহরাইন, ইউএই, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, সৌদি আরব, কাতার, অর্থাৎ এই দেশগুলো কিন্তু ক্রিকেট খেলছে। ইভেন জাপান, কোরিয়া, যেখানে আসলে অ্যাথলেটিক্স অনেক বেশি জনপ্রিয়, সেখানেও তারাও কিন্তু ক্রিকেট খেলছে। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ 17 জুলাই থেকে 31 জুলাই এই সময়ের মধ্যে সিরিজ খেলবে। তো এরকমই আসলে বলা যায় যে ক্রিকেট আসলে ছোট ছোট দেশগুলো কি পরিমাণ ক্রিকেট খেলছে এবং তাদের মধ্যে আসলে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে। অবশ্যই এভাবে যদি আসলে ক্রিকেট এগোতে থাকে, ক্রিকেটকে আমরা যে বৈশ্বিক ইভেন্ট বলি না, বলি যে বৈশ্বিক ইভেন্ট না, এটা আসলে কয়েকটা দেশের মধ্যে, কয়েক দেশের মধ্যে সীমাবদ্ধ। ক্রিকেটের আসলে ওইরকম ওয়ার্ল্ড ইভেন্ট হয়ে ওঠাটা খুব বেশি সময়ের ব্যাপার হবে না। সবাইকে ধন্যবাদ।